আজ আপনাদের ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি সত্য ঘটনা আপনাদের জানাবো। একজন ফিলিস্তিনি বিধবা মহিলার ইসরায়েলের একজন মন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ের ঘটনা এটি। মুভির নাম লেমন ট্রি। এই সত্য ঘটনার তৎকালীন মিডিয়ার আলোচনা সৃষ্টি করেছিল, যার পরিপ্রেক্ষিতে পরে এই ঘটনার উপর একটি মুভি বানানো হয়েছে। ঘটনাটা অনেক সাধারণ হলেও এর গভীরতা ছিল অনেক বেশি। তাহলে চলেন শুনে আসা যাক ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যখানে একটি সত্য ঘটনা অবলম্বনে লেমন ট্রি মুভিটির ঘটনা প্রবাহ। হাই গাইস, ওয়েলকাম টু পলক কটেজ। মুভি শুরুতে আমরা দেখতে পাই কিছু লেবুকে খুব সুন্দরভাবে কাটা হচ্ছে, আর সেগুলো দিয়ে খুব সুস্বাদুভাবে আচার বানাচ্ছে একটি মহিলা। এই ফিলিস্তিনি ভদ্র মহিলার নাম হচ্ছে সালমা। ইনি হচ্ছেন মুভির মেন চরিত্র। আজ তার একমাত্র মেয়ে এবং তার নাতি নাতনিরা আসবে তাকে দেখতে, তাই এত আয়োজন। অন্যদিকে আমরা একটি ইসরায়েলের ট্রাক দেখতে পাই। ফিলিস্তিনির বর্ডার ঘেঁষে ট্রাকটি কোথাও যাচ্ছে। সালমার একমাত্র আয়ের উৎস হচ্ছে তার পূর্বপুরুষ থেকে পাওয়া এই লেবু বাগানটি হয়তো অনেক বড়। সালমার এই পাশের লোকটি হচ্ছে হাশেম চাচা। সে ছোটবেলা থেকে সালমাকে তার নিজের মেয়ের মতো বড় করেছে। হঠাৎ করে সালমা সেই ট্রাকটিকে লক্ষ্য করে। সালমা লেবু বাগানের পাশে এই ট্রাকটি থামে। এটা ছিল মূলত ইসরায়েল এবং ফিলিস্তিনের বর্ডার। ওপারে হঠাৎ করে সালমা এবং কাশেম চাচা অনেক নিরাপত্তা দেখতে পায়। তারা এখনো বুঝতে পারছে না যে ওই পারে কি হচ্ছে। ট্রাক থেকে নতুন ফার্নিচার নামানো হচ্ছিল। এই মেয়েটির নাম হচ্ছে মীরা। ইনি হচ্ছেন ইসরায়েলের ডিফেন্স কমিশনারের ওয়াইফ। মূলত এই বাসাটা হলো এখন তাদের নতুন ঠিকানা। বাসা বদল করে এখানে এসেছে, তাই এত নিরাপত্তা। অন্যদিকে সালমা তার ঘরে ফিরে এসে খোঁজগাছ করছিল। হাশেম চাচা এসে জিজ্ঞেস করে ওরা কখন আসবে। সালমা তখন বলে ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরই মধ্যে সালমার বাসার টেলিফোনটা বেজে ওঠে। হঠাৎ তার মেয়ে ফোন দিয়ে বলে, মা আমাকে ক্ষমা করো, হঠাৎ করেই তোমার জামাই অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদের আজ আসা হচ্ছে না, আমরা অন্য কোন একদিন আসবো। মায়ের মুখটি অনেক মলিন হয়ে যায়, তবুও সে তার সন্তানকে কিছু বুঝতে দেয় না। পরে সে ফোন রাখলে হাশেম চাচা তাকে সান্ত্বনা দেয়। হাশেম চাচা বলে, তুমি দেখি ওরা পরের সপ্তাহে চলে আসবে। পরে হাশেম চাচা ওইসব কথা বলে সেখান থেকে চলে যায়। সালমা তখন মন খারাপ করে আনমনে বসে নাস্তা করছিল, আর দেয়ালে থাকা একটি ছবির দিকে তাকায় সে। ইনি ছিলেন সালমার হাজবেন্ড। তিনি 15 বছর আগে মারা গিয়েছেন। সালমা মূলত প্রচন্ড একা একজন মানুষ। সে লেবু বাগানেই সারাক্ষণ থাকে। তার একমাত্র ছেলে বিদেশেই থাকে, আর মেয়ের বিয়ে হয়েছে অন্য শহরে। পরের দিন সকালবেলা প্রচন্ড ভাঙ্গাভাঙ্গির শব্দতে সালমার ঘুম ভেঙে যায়। সালমা তখন খুব দ্রুত বাইরে চলে আসে, আর সে তার লেবু বাগানের মধ্য দিয়ে দ্রুত হাঁটতে থাকে। সালমাকে দেখে মনে হচ্ছিল সে খুবই আতঙ্কিত। লেবু বাগানের মধ্যে ইসরায়েলি সেনা। সালমা তখন কিছুটা ভয় পেয়ে যায়। সে দেখতে পায় তার বাড়ির চারপাশে অনেক নিরাপত্তা স্টেশন বসানো হচ্ছে তার বাড়ির চারপাশে। এইদিকে আমরা ইসরায়েলের ডিফেন্স মিনিস্টারকে দেখতে পাই। সে সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছে। ইরা উপর থেকে নামে, আর তারা দুজন একসঙ্গে নাস্তা করতে বসে। ডিফেন্স মিনিস্টার তখন তার স্ত্রীকে বলে, তোমার সাংবাদিক বান্ধবী তো অনেক ভালোই লেখে। ইরা তখন বলে, কেন, তোমাকে নিয়ে কি কিছু লিখেছে? তখন মিনিস্টার বলে, না, তবে তোমার বান্ধবীকে আমাদের নতুন বাড়িতে আসার যে অনুষ্ঠান হবে সেখানে তাকে ইনভাইট করিও। এরপর ডিফেন্স মিনিস্টার সেখান থেকে চলে যায়। ইরা তখন বাড়ির চারদিকে দেখতে পারে তার বাড়ি পুরো নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। ইরা তখন তার একমাত্র মেয়ে যে নিউ ইয়র্কে থাকে তার সঙ্গে কথা বলছিল, আর অন্যদিকে ইসরায়েলি গার্ডরা তাদের দায়িত্ব পালন করছিল। তখন সালমা এবং কাশেম চাচা তাদের বাগানে কাজ করছিল। তারা কিছু পুরনো লেবু গাছ কেটে এক জায়গায় করছিল। এদিকে আমরা একজন ইসরায়েলি এজেন্টকে দেখতে পাই। ফিলিস্তিনে থাকা তাদের একজন দালালের সঙ্গে সে কথা বলছিল। মূলত ফিলিস্তিনিতে তাদের ইসরায়েলের অনেক দালাল রয়েছে, আর কাছ থেকেই বাগানের ইতিহাস জানছিল সে। ওই দালাল তখন তাকে আশ্বস্ত করে এই বাগান অনেক পুরনো, আর এটা নিয়ে তাদের নিরাপত্তার কোনো হুমকি নেই। কিন্তু তারপরেও এই এজেন্ট এইসব মানতে অনেক নারাজ। তখন সে এই বাগান নিয়ে কিছু একটা ভাবছে। ওই সময় হাশেম চাচা এবং সালমা সেখান দিয়ে যাচ্ছিল। ইসরায়েলি এজেন্ট যখন তাকে দেখে ভয় পেয়ে তাদের দিকে বন্দুক তাক করে। তখন সেই দালাল এজেন্টকে বাধা দেয় আর বলে তারা এখানকার মালিক। সালমা তখন তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর হাশেম চাচা সেখানে আনমনেই চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। বাইরে তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। তখন একটি ইসরায়েলের মিলিটারি গাড়ি এসে থামে ঠিক সালমার বাড়ির সামনে। একজন সৈন্য গাড়ি থেকে নেমে সালমার বাড়িতে কড়া নাড়তে থাকে, তো ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। তখনই লেবু বাগান থেকে হাশেম চাচা বের হয়। তখন সৈন্যটি হাশেম চাচার হাতে একটি চিঠি দেয়, দিয়ে বলে মিস সালমাকে এই চিঠিটা দিবেন। ভিজে যাওয়া সেই চিঠিটি সালমা শুকিয়ে পড়ার চেষ্টা করে। দৃশ্য পরিবর্তন হয়। সালমা তখন ফিলিস্তিনের এক বাজারে এসেছিল। তখন একটি নোকাল ক্যাপের ভিতরে ঢোকে। এখানে অনেক হট্টগোল চলছিল, কিন্তু সে সালমাকে দেখে সবাই চুপ হয়ে যায়। সালমা মূলত এখানে এসেছে তার চাচার কাছে। সে তখন তার চাচাকে খুঁজে বের করে, আর চাচা তখন তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। সালমা তখন তার চাচাকে সেই চিঠিটা দেয়, দিয়ে বলে ইসরায়েলি সৈন্যরা আমাকে এটা দিয়ে গিয়েছে, তবে আমি ইব্রু ভাষা বুঝি না, তাই চিঠিটা আপনার কাছে নিয়ে আসলাম।
তাই চাচা তখন চিঠিটা পড়া শুরু করে। ইসরায়েলি ডিফেন্স মিনিস্টারের কাছ থেকে সালমাকে চিঠিটা পাঠানো হয়েছে। সেখানে লিখেছে তার বাগানের লেবু গাছগুলো খুব দ্রুতই কেটে ফেলতে হবে। এটা ইসরায়েলের নিরাপত্তার অনেক হুমকি হয়ে দাঁড়িয়েছে, আর এই আদেশ বাস্তবায়ন করতে হবে খুবই তাড়াতাড়ি। আর সেই গাছগুলোর বিনিময়ে তারা সালমাকে বেশ কিছু টাকা দিবে। টাকার কথা শুনে সেখানকার সবাই একটা হাসি দেয়। সালমার চোখে তখন পানি ছিল। চাচা তখন সালমাকে বলে তারা তো চারদিক থেকে জেলখানার মতো আমাদেরকে বন্দি করে রেখেছে। সালমা তখন চিঠিটা নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন পেছন থেকে চাচা তাকে ডেকে বলে ভুলেও তাদের কাছ থেকে পাপের টাকাগুলো নেবে না, নিজের ইমানের উপরে বিশ্বাসের অটল রেখো। সালমা তখন সেখান থেকে বাড়ি ফিরে যায়, আর বাড়িতে গিয়ে সে তার বিছড়ে থাকা ছেলেকে ফোন করে আর লেবু বাগানের বিষয়টা তাকে জানায়। তার ছেলে তখন তাকে বলে তাদের সঙ্গে সমস্যায় জড়ানোর কোনো দরকার নেই, তারা তো আমাদের উপরে সারা জীবন অত্যাচার করে আসছে। তার ছেলে এও বলে তুমি সবকিছু বিক্রি করে আমেরিকায় চলে আসো, মা ও ছেলের এখানে কোনোভাবেই চলে যাবে। অন্যদিকে ইরাকে দেখানো হয় তার বাসায় তার অনেকগুলো বান্ধবী এসেছে। ইরার নতুন বাসা দেখতে এসেছে, কিন্তু ইরার ফ্রেন্ডরা অনেক ভীত, কারণ তাদের প্রতিবেশীরা ফিলিস্তিনি। ইরার বান্ধবী তখন ইরাকে জিজ্ঞেস করে তোমার ভয় লাগে না? ইরা তখন বলে ভয় কেন করবে, আমি তাকে দূর থেকে দেখেছি, সে তো আমাদেরই মতো একজন। অন্যদিকে সালমাকে দেখানো হয় সে ইসরায়েলের দিকে রওনা হয়েছে। সালমা সিভিল কোর্টে সাহায্যের জন্য এসেছে। একজন সৈনিক তখন সালমার কাছ থেকে তার অভিযোগপত্রটি নিয়ে আর সালমাকে বাইরে অপেক্ষা করতে বলে। সালমা তখন বাইরে অপেক্ষা করতেই থাকে। একসময় সে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে, আর তখনই সৈনিকটি অফিস থেকে বের হয়ে সালমাকে ডাক দেয়। সেই সৈনিকটি তখন সালমাকে বলে তোমাকে তো বলা হয়েছে তোমাকে কিছু পরিমাণ টাকা দেয়া হবে, আর এটাই ফাইনাল আদেশ। সালমা তখন সেখানে আর কথা বাড়ায় না। সে তখন সেখান থেকে বেরিয়ে একটা ট্যাক্সিতে করে রওনা হয় একটি শহরের দিকে। সেখানে তার মেয়ে এবং মেয়ে জামাই থাকে। সালমা তখন সেখানে এসে সব ঘটনা তার মেয়ে এবং মেয়ে জামাইকে খুলে বলে। সালমার মেয়ে তখন তার স্বামীকে জিজ্ঞেস করে এখন আমাদের কি করা রয়েছে। তখন তার হাজবেন্ড তাকে বলে আমার পরিচিত একটি উকিল রয়েছে, সে রাশিয়া থেকে এসেছে, সে অনেক ভালো মনের মানুষ, সে হয়তো তোমার মাকে অনেক সাহায্য করতে পারে। সে এখন একটি রিফিউজি ক্যাম্পে থাকে। পরের দিন সকালবেলা সেই রিফিউজি ক্যাম্প দেখানো হয়। সালমা পৌঁছে গিয়েছে সেই রিফিউজি ক্যাম্পে। সে ঠিকানা অনুযায়ী খুঁজতে থাকে, আর সে অনেকটা খোঁজার পর সে উকিলের চেম্বারটি পেয়ে যায়। আর এই ভদ্রলোকটির নাম হচ্ছে জিয়াদ। জিয়াদের চেম্বারটি ছিল একদমই অগোছালো। জিয়াদ তখন সালমাকে বসতে বলে আর তাকে কিছু খাবারের নিমন্ত্রণ জানায়। সালমা তখন সেখানে শুকরিয়া বলে, আর জিয়াদ তখন সালমাকে জিজ্ঞেস করে আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন। সালমা তখন সেই চিঠিটি জিয়াদের হাতে দেয়। জিয়াদ তখন সেই চিঠিটি মন দিয়ে পড়তে থাকে, যেটা ছিল ইসরায়েলদের আদেশ। জিয়াদ তখন সালমাকে বলে বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু ওরা তো আপনাকে টাকা অফার করেছে। সালমা তখন তাকে বলে এটা আমার বাবা দাদার স্মৃতি, পৃথিবীর কোনো টাকায় আমার কাছ থেকে ওটা কিনতে পারবে না, আর কোনো ইসরায়েলি তো নাই। জিয়াদ তখন সালমাকে বলে দেখুন এটা অনেক কঠিন একটা ব্যাপার, ইসরায়েলিরা আর্মিদের বিপক্ষে আপনাকে লড়তে হবে, আপনি আরো ভালো করে ভাবুন, তারপর আপনি আপনার সিদ্ধান্ত আমাকে জানাবেন। সালমা তখন বাড়িতে ফিরে ঘুমাচ্ছিল, তখন লেবু বাগানে তার লেবু পড়ার শব্দে ঘুমটা ভেঙে যায়। এই শব্দের সাথে সে অনেক পরিচিত, সেই ছোটবেলা থেকে সে এই শব্দটি শুনছে। বাবার কাঁধে বসে একসময় সে এই লেবু বাগানে লেবু কুড়াতো। কত শত শত স্মৃতি তার এই বাগান ঘিরে, আর এই স্মৃতিগুলো আজ বিলীনের পথে। পরের দিন সকালবেলা দেখা যায় সেই জিয়াদ নামের উকিলটি তার বাড়ির সামনে এসেছে। সে দরজায় কড়া নাড়ে। কিছুক্ষণের মধ্যে সালমা তার দরজা খুলে দেয়। জিয়াদ তখন তাকে সালাম দেয়, আর সালমা তখন সালামের উত্তর দেয়। জিয়াদকে দেখে সালমা কিছুটা অবাক হয়েছে। সালমা তখন তার বাগানের লেবু দিয়ে তার জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। জিয়াদ তখন সালমাকে জানায় আমাদের এই মামলাটি মিলিটারি ক্যাম্পে দাখিল করা হয়েছে, আর অল্প কিছু দিনের মধ্যেই হইতে পারে সেটা শুনানি। জিয়াদ তখন সালমাকে একটি কাগজ দেয় আর দিয়ে বলে এটা আপনার কাগজ, এটা শুনানির দিন দরকার হবে। জিয়াদ তখন সালমার বানানো শরবতটি মুখে দেয়। শরবতের স্বাদে সে বিলীন হয়ে যায়। জিয়াদ তখন সালমার বানানো শরবতের অনেক প্রশংসা করে। ইতি সময়ে হাশেম চাচা বাগান থেকে চলে আসে। সালমা তখন তাড়াহুড়া করে জানালা খুলে দেয় এবং জিয়াদকে হাশেম চাচার সাথে পরিচয় করে দেয়। ইনি হাশেম চাচা, এখানে 50 বছর ধরেই কাজ করছে। জিয়াদ তখন হাশেম চাচাকে সালাম দেয়, আর হাশেম চাচা তখন বলে উকিল সাহেবকে এই বাগানটি ঘুরে দেখালে কেমন হয়। জিয়াদও তখন রাজি হয়ে যায়, আর তারা তিনজন মিলে সেই বাগানে ঢোকে। তারা তিনজনে তার দিকে ঘুরে ঘুরে দেখছিল, আর ডিফেন্স মিনিস্টারের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সালমা তখন সেই বাড়িটি দেখিয়ে দেয়, আর ছাদের উপরে আমরা মীরাকে দেখতে পাই। মীরাও তখন বিষয়টা লক্ষ্য করে। অন্যদিকে ডিফেন্স মিনিস্টারকে দেখানো হয় সে মীরার সাথে প্ল্যানিং করছিল এই বাড়িতে 2 দিন পর পার্টির জন্য।
আর মিনিস্টার তার ওয়াইফ মীরাকেও এটাও বলে অনুষ্ঠানের আগেই সেই লেবু গাছগুলো কেটে ফেলতে হবে। মীরা তখন বলে সেই গাছগুলো কেন কাটতে হবে, এগুলো তো অনেক সুন্দর আর এগুলো তো আমাদের কোনো ক্ষতি করছে না। তখন বলে এটা আমাদের সিকিউরিটির জন্য হুমকি আর এটাই ফাইনাল সিদ্ধান্ত। এই কথা শুনে মীরার মনটা অনেক খারাপ হয়ে যায়, তবে সে তার স্বামীকে কিছুই বলে না। পরের দৃশ্যে দেখা যায় এই কেসের আজ শুনানি। সালমা ও জিয়াদ সেখানে এসেছে, অপরপক্ষে ইসরায়েলি সৈন্যদের পক্ষেও একজন এসেছে। কোর্টে তখন শুনানি শুরু হয়ে যায়। ওই আর্মি অফিসার তখন বলতে থাকে গত 20 বছরের মধ্যে 20,000-এর বেশিও জঙ্গি আক্রমণ হয়েছে আর জঙ্গিরা মূলত এইসব বাগান ইউজ করে, তাই আমরা আমাদের সিকিউরিটি বিষয়ে অনেক কনসার্ন। জিয়াদ তখন সেখানে বলে এই বাগানটি 50 বছর পুরনো আর কখনো এখান থেকে এরকম ঘটনা ঘটেনি, এমনকি এর আশপাশের এলাকা থেকেও এমনটা ঘটেনি। আর ওদের দুজনের মধ্যে হতে থাকে তর্ক বিতর্ক। তখন বিচারক দুজনকেই থামিয়ে দেয়। বিচারক তখন বলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আপনারা দুজনেই তাদের নিজ নিজ জায়গায় বসুন। তখন তার সিদ্ধান্ত জানানো শুরু হয় আর মীরা এটাই ফাইনাল ডিসিশন নিয়েছে, ওই বাগানটি ওখানে থাকবে না, গাছগুলো আজই কেটে ফেলতে হবে। আর এটা আর্মিদের জন্য অনেক হুমকি স্বরূপ। আর বিনিময়ে সালমাকে যে টাকা অফার করা হয়েছিল তার থেকে বেশি টাকা বাড়িয়ে দেওয়া হবে। সালমা এসব ভাষা বুঝছিল না, জিয়াদ তখন তাকে বুঝিয়ে বলছিল আর সালমার চোখ দুটো পুরো রক্তে লাল হয়ে যাচ্ছিল। জিয়াদ তখন সবকিছু গোছগাছ করছিল আর সালমা তখন ধীর গলায় বলে আমি এই সিদ্ধান্ত মানি না। জিয়াদ তখন কিছুটা থমকে যায় আর সালমাকে বলে আপনি এটা কি বলছেন, আপনি কি ভেবে বলছেন? সালমা তখন বলে আমি ভেবেই বলছি, আমি কাউকে পরোয়া করি না, তো আমি কাউকে আমার কাছে হাত লাগাতেও দেব না। জিয়াদ তখন বলে আপনি কিন্তু আর্মিদের বিপক্ষে লড়তে যাচ্ছেন। জিয়াদ তখন কোর্টে উঠে বলেন মিস সালমা এই কোর্টের আদেশকে প্রত্যাখ্যান করেছে, তিনি এই আদেশ মানে না, সে তার বিচারের জন্য সুপ্রিম কোর্টে যাবে। পরের দৃশ্যে দেখা যায় জিয়াদ ইসরায়েলের সুপ্রিম কোর্টে এসেছে আর সেই লেবু বাগানের কেসটি সেখানে সে ওপেন করে। আর ডিফেন্স মিনিস্টারও এটা কথা জানতে পারে। সে তখন তার ওয়াইফ মীরাকেও সেই ঘটনাটি জানায়। মীরা তখন বলে আমি অবাক হয়নি, ওই মহিলার জায়গায় থাকলে আমি ওই কাজ করতাম। মীরার এই কথা শুনে ডিফেন্স মিনিস্টার অনেক রেগে যায়। তখন তিনি বলেন আমি তো দেখছি তোমার ফিলিস্তিনিদের প্রতি অনেক মায়া। মীরাও তখন প্রতিবাদ করে। মীরা তখন বলে ছোটকাল থেকে তো সেটাই দেখে যাচ্ছি, কেমন অত্যাচার চলছে তাদের উপরে। মিনিস্টার তখন রেগে গিয়ে বলে আমরা শুধু আমাদের নিজেকে জঙ্গি থেকে রক্ষা করার চেষ্টা করি। মীরা তখন বলে এই লেবু গাছগুলো কি জঙ্গি? সিন চেঞ্জ হয়। মীরা দেখতে পায় তাদের বাড়ির সামনে কিছু ইসরায়েলি সৈন্য, তারা লোয়ার ব্যারিকেড দিচ্ছে চারদিকে, তারা পুরো লেবু বাগানটি লোয়ার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলবে। সালমা এবং হাশেম চাচা শুধু অপরব দৃষ্টিতে তাকিয়েছিল। এদিকে ডিফেন্স মিনিস্টারকে দেখানো হয় বা ফিলিস্তিনের দিকে আরো কিছু বড় তারের বেড়া তুলতে যাচ্ছে, তারই উদ্বোধন করতে এসেছে সে। উদ্বোধন শেষে সে যখন গাড়ির দিকে যাচ্ছিল তখন পেছন থেকে তাকে একটি মহিলা রিপোর্টার ডাক দেয়। এই মহিলাটি ছিল মীরার সেই বান্ধবী। এই মহিলাটি তখন মীরার কথা জিজ্ঞেস করে। মিনিস্টার তখন বলে আমি তো আসার সময় তাকে ভালোই দেখে এসেছি। এই মহিলাটি তখন মিনিস্টারকে বলে আমি শুনলাম আপনার প্রতিবেশী সেই ফিলিস্তিনি মহিলাটি নাকি আপনার নামে কেস করেছে। মিনিস্টার তখন কিছুটা থমকে যায় আর মিনিস্টার বলতে থাকে ওই মহিলাটা যা ইচ্ছা তা করুক না কেন, আমরা কিছুদিনের মধ্যে সব গাছগুলো তুলে ফেলবো। এদিকে আমরা দেখতে পাই সালমার পুরো লেবু বাগানটি লোহার তার দিয়ে ঘিরে ফেলা হয়েছে আর সেখানে বড় করে সাইনবোর্ড দিয়ে লেখা কোনো মানুষেরই এখানে প্রবেশ নিষেধ। সালমা এবং হাশেম চাচা এর ভিতরে আর কোনোদিনই ঢুকতে পারবে না। সালমা তখন রাগে ক্ষোভে সেই দেয়ালের উপর দিয়েই সেই ভিতরে ঢুকে। পানির অভাবে গাছে থাকা লেবুগুলো পড়ে যাচ্ছে। সালমা বাগানের চারদিকে হাঁটতে থাকে আর শুকিয়ে যাওয়া গাছগুলোতে সে পানি দেওয়ার চেষ্টা করতে থাকে। ওয়াচ টাওয়ারে থাকা সৈনিকটি তাকে বারবার মানা করতে থাকে, কিন্তু সালমা হিগ্রো ভাষা বুঝে না জন্য কিছু বলে না। আর তখনই সৈনিকটির নিচে নেমে এসে তার নাম বলে তাকে বোঝায়। তখন সালমা তার উত্তরে বলে এই গাছগুলো তো পানি না দিলে গাছগুলো মরে যাবে। এই লেবু বাগানের সাথে আমার অনেক স্মৃতি, আমরা ছোটবেলায় এখান থেকে লেবু ফেরে ইসরায়েলে বিক্রি করতাম। এই সময় তখন সেখানে সিক্রেট সার্ভিসের একজন লোক চলে আসে। সে তখন ওই সৈনিককে অনেক রাগারাগি করে, কারণ সে ফিলিস্তিনিদের সাথে ভালো ব্যবহার করছিল। এই সবকিছুই আবার মীরা জানালা দিয়ে দেখছিল। তখন সিক্রেট সার্ভিসের লোকটি বলে সালমাকে যে আপনার এখানে ঢোকা নিষেধ, এরপরেও যদি আপনি আবার ঢোকেন তাহলে আপনাকে ধরে নিয়ে যেতে আমরা বাধ্য হব। সালমা তখন সেখানে কোনো জবাব দেয় না, তার চোখ যায় মীরা জানালার দিকে। সালমা তখন মীরার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে আর মীরা কোনো অজানা লজ্জায় জানালার পর্দাটি ঢেকে দেয়। এদিকে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম দেখানো হয়। একটি গাড়িতে করে সালমা জিয়াদের সঙ্গে এখানে এসেছে। তারা মূলত এখানে থাকা রাষ্ট্রপতির সাথে দেখা করতে চায়। জিয়াদে এসবের ব্যবস্থা করেছে। তারা রাষ্ট্রপতির কার্যালয়ে অপেক্ষা করতেই থাকে। সেখানে তেয়ালি আরাফাদের ছবি টাঙানো ছিল। জিয়াদের বন্ধু বের হয়ে জিয়াদকে জানায় আমি অনেক দুঃখিত, আজ রাষ্ট্রপতি অনেক ব্যস্ত, আজ তিনি কোনোভাবেই তোমাদের আর সময় দিতে পারবে না, তুমি আমাকে ক্ষমা করো। জিয়াদ আর সালমা হতাশ হয়ে জিয়াদের অফিসে চলে আসে। সালমা জানালার পাশেই দাঁড়িয়েছিল আর সে জিয়াদকে জিজ্ঞেস করে আমাদের কি কোনো আশা রয়েছে? জিয়াদ তখন সালমাকে বলে আমরা সবকিছুর বিরুদ্ধে গিয়ে এই কাজটি করতেছি, একমাত্র আল্লাহ আমাদের ভরসা।
সালমা তখন জিয়াদকে বলে আপনার ফেসটাও তো এখনো দেয়া হলো না। জিয়াদ তখন বলে এটা নিয়ে পরে কথা বলা যাবে। সালমা বাড়িতে চলে আসে আর একটি বালিশ থেকে তাদের বিয়ের কিছু স্বর্ণের জিনিস বাহির করে। মামলা চালাতে গেলে হতে পারে এইসবের বিক্রি করে দিতে হবে, তাই সালমা এইসব শেষবারের মতো পরে একবার আয়নাতে তাকে নিজেকে দেখে নেয়। পরের দিন সকালবেলা জিয়াদ আবারও সালমার বাড়িতে আসে। সে এবার হাশেম চাচার সাথে কথা বলতে চায়। হাশেম চাচা তাদের একমাত্র সাক্ষী হিসেবে কাজ করবে। জিয়াদ তখন হাশেম চাচাকে বলে আপনার কিছু দায়িত্ব রয়েছে। হাশেম চাচা তখন জিয়াদকে থামিয়ে দেয় আর বলে আমি এখানে 50 বছর ধরে রয়েছি, আমি কখনো বিয়েও করিনি, আমার সন্তান বলতে এই সালমায়। আমি তোমাকে আবারও বলি আমার এই একমাত্র সন্তান বলতে এই সালমায়। এখন তুমি তোমার দায়িত্ব আমাকে বুঝিয়ে দিতে পারো। দৃশ্য পরিবর্তন হয়। ওই দিন রাতের বেলা সালমা বাসায় ঘুমিয়েছিল। ওই সময় তার বাসায় কেউ জানি কড়া নাড়ে। সালমা তখন জিজ্ঞেস করে কে? ওর পাশ থেকে উত্তর আসে আমি জিয়াদ, আমি তোমার উকিল। আজ কারফিউ চলছে তাই আজ আমি আমার শহরে ফিরে দিতে পারিনি। সালমা তখন তাকে বলে 2 মিনিট অপেক্ষা করুন। সালমা তখন গিয়ে মাথায় হিসাব পরে আসে আর সে দরজাটা খুলে দেয় আর জিয়াদের জন্য রুম রেডি করে দেয়। ওই দিন রাতের বেলা জিয়াদ সালমার বাসায় কাটায়। ওই দিন সকালবেলা মীরা তার ব্যালকনিতে বসে চারদিকের পরিবেশ দেখছিল। সে তখন দায়িত্বে থাকা সৈনিককে চায়ের অফার করে। মীরা হঠাৎই সামনে থাকা লেবু বাগানের কাছ থেকে ঝরঝরে শব্দ শুনতে পায়। সে চারদিকে তাকাতে থাকে আর তার চোখ গিয়ে পড়ে সালমার দিকে। সে লেবু বাগানে পড়ে যাওয়া লেবুগুলো কুড়াচ্ছিল। মীরা আরো কিছুটা সামনে এগিয়ে যায়। তখনই সালমার চোখ পড়ে মীরার দিকে। দুজন মানুষ দুজনের দিকে অপরূপ ভাবে তাকিয়ে রয়েছে। তারা যেন চোখের মাধ্যমে দুজনের সঙ্গে কথা বলছে। মীরার মুখে না বলা কিছু সহানুভূতির মায়া আর সালমার চোখে যেন না বলা কিছু ক্ষোভ। তারপর সেখান থেকে সালমা চলে যায়। সেখান থেকে এসে সালমা কিছু গাছের চারা জিয়াদের অফিসে নিয়ে আসে। তখন সে অফিসে ঢুকে জিয়াদকে কোথাও দেখতে পায় না। জিয়াদ তখন সালমার জন্য একটি ভয়েস রেকর্ড রেখে গিয়েছে। সে সালমাকে বলে আমি আপনার কাজের জন্য কোর্টে আটকে পড়েছি, আমার আসতে কিছুটা দেরি হবে, আপনি আমার জন্য এখানেই অপেক্ষা করুন। সালমা তখন জিয়াদের অফিসের চারদিকে তাকাতে থাকে। অফিসটি ছিল একদমই অগোছালো। সালমা তখন তার নিজ দায়িত্বে পুরো অগোছালো অফিসটি গোছাতে শুরু করে। অনেকটা সময় পর জিয়াদ চলে আসে। এসে সালমাকে ডাকতে শুরু করে। জিয়াদ যখন তার নিজের পুরো অফিসটা দেখে তখন সে অবাক হয়ে যায়। চারদিকে একদমই চকচকে আর সবকিছুই গোছালো। সে সালমার উপরে অনেক খুশি হয়। জিয়াদ তখন সালমাকে বলে আগামীকাল আমাদের অনেক কাজ রয়েছে। অন্যদিকে ডিফেন্স মিনিস্টারকে দেখানো হয় মিডিয়ার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল। এরই মধ্যে একটি সাংবাদিক তাকে প্রশ্ন করে বসে, শুনলাম আপনার প্রতিবেশী মহিলা সুপ্রিম কোর্টে মামলা দাখিল করেছে, আগামীকাল নাকি তার শুনানি। মিনিস্টার কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে এই খবর থেকে আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যাই হোক, আমি এই সামান্য লেবুর কারণে আমার আশেপাশে সিকিউরিটি কোনোভাবেই কমাতে পারি না। এটা বলে মিনিস্টার তখন সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা সালমা রেডি হচ্ছিল। আজ সুপ্রিম কোর্টের শুনানির দিন। সালমা এবং জিয়াদ দুজনেই সুপ্রিম কোর্টের সামনে এসে দাঁড়িয়েছে। জিয়াদ তখন সালমাকে বলে আপনি শেষবারের মতো ভেবে নিন আপনি কি ওখানে যাবেন। সালমা তখন জিয়াদকে বলে আমি শেষবারের মতো ভেবে নিয়েছি, আমি শেষবারের মতো লড়াইটি লড়বো। জিয়াদ তখন বলে তাহলে চলুন। তারা দুজন মিলে সুপ্রিম কোর্টের দিকে রওনা দেয়। আর পরের দৃশ্যটা শুরু হয় সুপ্রিম কোর্টকে দেখিয়ে। শুনানির কাজ শুরু হয়েছে। জিয়াদ তার বক্তব্য দেওয়া শুরু করেছে। সালমা তখন ফোনের মাধ্যমে অনুবাদ শুনছিল। জিয়াদ তখন বলছিল এটা শুধু বাগান না, এর সাথে মিশে আছে অনেক স্মৃতি। আমার ক্লায়েন্ট ছোটবেলা থেকে ওই বাগানের সাথে বড় হয়েছে। এটা ছিল তার বাবার বাগান। এতদিন যাবৎ এই বাগান বা বাগানের আশপাশ থেকে কখনো ইসরায়েলের উপরে আক্রমণ হয়নি, কিন্তু যখনই সেখানে ইসরায়েল ডিফেন্স মিনিস্টার বাড়ি করলো তখন থেকেই তারা এই বাগানকে হুমকি মনে করলো। কিন্তু এটা তো আন্তর্জাতিক মানবাধিকারী লঙ্ঘন। তখনই ইসরায়েলের পক্ষের আইনজীবীও পাল্টা উত্তর দিতে শুরু করে। সে তখন বলে এটা আমাদের সিকিউরিটির ইস্যু এবং আমাদের ইন্টেলিজেন্স যে রিপোর্ট দেয় আমরা সে অনুযায়ী কাজ করি। এই বাগানটি আমাদের জন্য অনেক বড় হুমকি, তাই এই বাগানের কাজগুলো অবশ্যই কেটে ফেলতে হবে। এই সময় একমাত্র সাক্ষী হাশেম চাচা বক্তব্য দেওয়া শুরু করে। সে তখন বলে আমি আর সালমা মিলে 40টি বছর ধরে এই বাগানের গাছগুলো বড় করেছি। এই গাছগুলো শুধু গাছ নয়, এদের জীবন আছে, ওদেরও অনুভূতি আছে। ওদেরকে ভালোবাসা না দিলে ওরা বড় হয় না। আমরা কখনোই এই বাগানে ট্রাক্টর চালাইনি, আমরা হাত দিয়ে কষ্ট করে মাটি করেছি, অনেক যত্ন নিয়েছি, অনেক ভালোবেসেছি। এই গাছগুলোর সাথে আমাদের অনেক ভালোবাসা জড়িত। হাশেম চাচার এসব কথা শুনে সালমার চোখ অনেক জলজল করছিল। তখন বিপক্ষ উকিল কিছু মাটি দেখায় এবং কিছু রিপোর্ট দেখায় আর বলে এই গাছগুলো মরে যাচ্ছে, এই গাছগুলো আর বেশি দিন বাঁচবেও না। তখন জিয়াদ বলে এই ব্যাপারটা খুবই সিম্পল, চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে আমার প্ল্যানকে ভিতরে ঢুকতে দেয়া হয় না, আর পরিচর্যার অভাবে এই গাছগুলোর এখন এই অবস্থা। ওই দিনের মতো সেখানে শুনানি শেষ হয়ে যায়। সবাই লাঞ্চ করার জন্য ক্যান্টিনে আসে। জিয়াদ তখন একজন বড় উকিলকে দেখতে পায় আর তখন সেখানে দৌড়ে যায় আর সে গিয়ে তখন তার পরিচয় দেয়। আর সেই উকিল তাকে বলে তুমি যা করছো তা কি ভেবেচিন্তে করেছো? আমি এমন অনেক কেস লড়েছি, কিন্তু যখনই সেটা তাদের সিকিউরিটি ইস্যু হয় তবে তুমি জেনে রাখো তুমি কখনোই এই কেস জিততে পারবে না। তবুও তোমার জন্য শুভকামনা রইল।
দৃশ্য পরিবর্তন হয়। সালমা তার বাসায় ভাঙ্গা আয়নায় তার চেহারা দেখছিল। তখনই পিছন থেকে কেউ কড়া নাড়ে। সালমা তাড়াহুড়া করে তার দরজাটি খুলে দেয়। ইনি হচ্ছেন সালমার হাজবেন্ডের চাচা। ইনি সালমার কাছে এসে সালমাকে সতর্ক করতে, কারণ আশপাশের মানুষরা বলা শুরু করেছে ওই উকিলের সাথে সালমার অবৈধ সম্পর্ক রয়েছে। সে তখন সালমাকে বলে, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করে গেলাম, আশা করি তুমি আগের মতো এই এলাকায় সম্মান নিয়ে থাকবে। সালমা শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। আজ ছিল ডিফেন্স মিনিস্টারের বাড়িতে পার্টির দিন। চারদিকে অনেক প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাতের বেলা অনেক গেস্ট আসবে। হঠাৎ করে সেখানে থাকা অনেক মেহমান বলে, সামনে এত সুন্দর লেবু বাগান, আর আমরা লেবুর জুস খাবো না? তখন কিছু সৈনিক যায় লেবু পাড়ার জন্য, আর তারা লেবু পাড়তে থাকে। তখনই দেখা যায় সালমা সেখানে ছুটে এসেছে। সে তখন তার স্বার্থ মতো সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করছে। সে বারবারই মাটিতে পড়ে যাচ্ছিল, তবুও সে তার কাছ থেকে কাউকে একটা লেবু ছিটতেও দিবে না। চিল্লাফাল্লা দেখে মিনারা সামনের দিকে আগায়। সালমা রাগান্বিত হয়ে মিনার দিকে তাকায়। তখন সে রাগে তার ঝুড়ি থেকে কিছু লেবু নিয়ে সেই বাড়ির দিকে জুস ছুটতে থাকে। আর তখন সেখানে থাকা সৈনিকেরা সালমাকে টেনে এসে সেখান থেকে নিয়ে যেতে চায়। তখন মিনিস্টার তাদেরকে থামতে বলে। সালমা তখন তার এক বুক ক্ষোভ নিয়ে সেখানে দাঁড়ায়। তীর পায়ে এসে লোহার ব্যারিকেডের ওখানে দাঁড়ায়। মীরাও কিছুটা এগিয়ে আসে, আর এসে তারা দুজনের দিকে তাকিয়ে থাকে। মীরা তখন সালমার উদ্দেশ্যে বলে, আমরা কিছুটা লেবু খেয়ে যেতে চেয়েছিলাম, এটা আমাদের কোনোভাবে উচিত হয়নি, আপনার কাছে আমি অনেক দুঃখিত। সালমা তখন আর কিছু বলে না। সে তার হিজাবটি মাটি থেকে তুলে নেয় আর সেটা পরে নেয়। রাতের বেলা সেই মিনিস্টারের বাসায় সেই অনুষ্ঠান শুরু হয়, আর অনেক গেস্ট এসেছে, আর সবাই যে তার মতো মজা করছিল। মিনিস্টার স্টেজে দাঁড়িয়ে তার ওয়াইফের জন্য অনেক প্রশংসা করছিল। সবাই মন দিয়ে মিনিস্টারের কথা শুনছিল। এরপর সেখানে গান শোনা যায়, আর হঠাৎই দূরে একটা বিস্ফোরণের শব্দ শোনা যায়। কেউ আত্মঘাতী হামলা করেছে। সবাই অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে। আর তখনই ইসরায়েলি সৈন্যরা সালমার বাড়িতে চলে আসে। সালমা তখন ঘুমিয়ে পড়েছিল। সেনারা পুরো বাড়িটা তছনছ করে। সালমাকে জিজ্ঞাসা করে, জঙ্গিকে কোথায় লুকিয়ে রেখেছো? সালমা ভয়ে কিছুই বলছিল না। আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সৈন্যরা বুঝতে পারে এই বাড়িতে কিছুই নেই। তারা সালমার বাড়ি থেকে চলে যায়। পরদিন সকাল হয়। আমরা দেখতে পাই সালমার বাড়িটা একদমই এলোমেলো করা হয়েছে। বাড়ির চারদিকে জিনিসপত্র ছড়িয়ে পড়ে রয়েছে। সালমা বাসার সোফার মধ্যেই ঘুমিয়ে রয়েছিল। তখনই ওই রিপোর্টার মেয়েটি সেখানে চলে আসে। সে খুব আস্তে করেই সালমাকে ডাক দেয়। সালমা তখন ভয়ে লাফ দিয়ে উঠে, আর মহিলাটি ছিল সেই সাংবাদিক। সে তখন সালমাকে পরিচয় দেয়। সালমা তখন তাকে বসতে বলে, আর তাকে সরি বলে ঘরের এই অবস্থার জন্য। সে তখন সেই মহিলাকে সবকিছু খুলে বলে যে ইসরায়েলি সৈন্যরা এসে তার বাসার অবস্থা এরকম করেছে। সাংবাদিকটা তখন তাকে বলে, আমি বুঝতে পারছি ডিফেন্স মিনিস্টারের প্রতিবেশী হয়ে এতটা সহজ নয় আপনার জন্য। সালমা বলে, হ্যাঁ, তারা তো যখন থেকে এখানে এসেছে তারপর থেকেই আমার জীবনটা একদম নরক হয়ে গিয়েছে। তারা আমার লেবু বাগানটি একদম ধ্বংস করতে চায়। মিনিস্টার নিজেই আমার লেবু বাগান থেকে লেবু চুরি করেছে। রিপোর্টার তখন কিছুটা হেসে বলে, সেটা কিভাবে? সালমা তখন বলে, তাদের বাসার পার্টির জন্য কিছু সৈনিকের জন্য আমার বাগান থেকে লেবু পাড়িয়ে নেয়। এমনকি তারা আমার কাছ থেকে একবার অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেনি। তবে ডিফেন্স মিনিস্টারের ওয়াইফ আমাকে সরি বলেছে। রিপোর্টার বলে, ওর নাম মীরা, আমি ওকে ছোটকাল থেকেই চিনি, ও অনেক ভালো। মানে দৃশ্য পরিবর্তন হয়। ডিফেন্স মিনিস্টার সাংবাদিককে দেখাচ্ছিল কেন এই লেবু গাছগুলোকে কেটে ফেলতে হবে। সাংবাদিকেরা তখন মীরার মতামত জানতে চায়। মীরা তখন বলে, আমি একজন ভালো প্রতিবেশী হতে পারিনি। 8-5টা প্রতিবেশীর মধ্যে যেমন সম্পর্ক হয় তার সাথে তেমন বন্ধুত্বের মতো স্থাপন করতে পারিনি। মিনার এই কথা শুনে মিনিস্টার কথা তার অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। মিনা সেই রিপোর্টার বান্ধবী মিনার সাথে দেখা করতে এসেছে। তারা দুজন গল্প করছিল। মিনার অনেক আফসোস। মিনার মনে হয় সেই মহিলার সঙ্গে তাদের অনেক জুলুম করা হচ্ছে। মিনা তার বান্ধবীকে বলে, আমারও ইচ্ছা করে আমার এই প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক অনেক ভালো থাকুক, কিন্তু এই নোংরা পলিটিক্সের কারণে সেটা আমরা পারি না। আমার মা একটা কথা বলেছিল, ইসরায়েল কোনোদিনই সমস্যা কেটে উঠতে পারবে না যতদিন পর্যন্ত তারা তাদের আশ্রয়দাতাদের পরিপূর্ণভাবে সম্মান দিচ্ছে। পরদিন দেখা যায় বড় পত্রিকায় মিনার ওই বক্তব্য আর ওই লেবু বাগানের গল্প নিয়ে বড় একটি আর্টিকেল প্রকাশ পেয়েছে, যেটা সেই সাংবাদিক লিখেছে। পত্রিকা সেই শিরোনামটি ছিল লেবু নিয়ে যুদ্ধ। সেখানে মিলার বক্তব্যে ছিল সেই ফিলিস্তিন মহিলার প্রতি সহানুভূতি। আর এই রিপোর্ট দেখে মিনিস্টারের একদম মাথা খারাপ হয়ে যায়। সে কি করবে বুঝে উঠতে পারছে না। সে মীরাকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু মীরা ফোন ধরছিল না। সে তখন মীরাকে একটি ভয়েস SMS পাঠায় এবং মিনিস্টারের সাথে অনেক লোক দেখা করতে আসে। তখন মিনিস্টার সেই লোকদের বলে, এই স্টেটমেন্ট মীরা দেয়নি, আর সেটা মীরা লিখিতভাবেই আমাকে জানিয়েছে। অন্যদিকে জিয়াদকে দেখানো হয় সে সালমার বাসাতে এসেছে। জিয়াদ খুব ধীর পায়ে বাসার ভিতরে ঢুকে। তার হাতে একটি সংবাদপত্র ছিল। সে সালমাকে দেখা মাত্রই সালমাকে বলে, আমাদের জন্য একটি সুখবর রয়েছে। আমাদের কাজটা ডিফেন্স মিনিস্টার ওয়াইফ মীরা আমাদের অনেক সহজ করে দিয়েছে। সে আমাদের পক্ষেই কথা বলেছে, আর তারই বক্তব্য আল জাজিরার নানান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সবাই এখন এই লেবু বাগানের গল্পটি জানে। জিয়াদ তখন সালমাকে সেই লেখাটি দেখায়। সালমার মনে একটি আশার আলো জ্বলে। ওই দিন রাতের বেলা ডিফেন্স মিনিস্টার একটি ইন্টারভিউ দিচ্ছিল। সেখানেও লেবু বাগানের কথা জিজ্ঞেস করানো হয়। মিনিস্টার বলে, এটা খুব হাস্যকর ব্যাপার, মানুষের এই লেবু বাগান নিয়ে এত মাথা ব্যথা কেন? তাও লেবু বাগানটি একটি ফিলিস্তিনি মহিলার। ওই দিন রাতের বেলায় মিনিস্টার খাবার টেবিলে তার ওয়াইফকে বলে, আমি বুঝতে পেরেছি এই কাজটি তোমার বান্ধবীর। আমি জানি তুমি এই কথাগুলো এভাবে বলনি। মীরা কিছুক্ষণ চুপ করে থাকে আর বলে, আমি এই কথাগুলো এভাবেই বলেছি, আর ও যা লিখেছে সব আমারই বলা কথা। তখন মিনিস্টার কিছুটা থমকে যায়। পরের দিন ডিফেন্স মিনিস্টারের সেক্রেটারি বারবার মিনাকে ফোন দেয় আর বলতে থাকে, আপনার হাজবেন্ড অনেক দুশ্চিন্তায় রয়েছে আর প্রাইম মিনিস্টার তাকে বারবার ফোন দিচ্ছে, আর আপনার বলা ওই একটি কথার জন্য আমরা সবাই বিপদে পড়তে যাচ্ছি। আপনি প্লিজ ওই কাগজটি সাইন করে দিন, আর না হয় আপনার হাজবেন্ডের চাকরিটা নাও থাকতে পারে। এদিকে মিনাকে দেখানো হয় সে জানলার পাশে আনমনে বসে রয়েছে, আর এক পর্যায়ে সে দীর্ঘ শ্বাস ফেলার পর সেই কাগজে সে সাইন করে দেয়। আর এদিকে সালমার বাড়িতে অনেক মিডিয়া এবং মানবাধিকারী সংস্থা থেকে লোক এসেছে। তারা সালমাকে পূর্ণ আশ্বাস দেয় এদের পক্ষ থেকে যতটা সাহায্য করা সম্ভব তারা ততটুকুই করবে। আর এই লেবুর বিষয়টা এখন ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দুই পক্ষ পাল্টাপাল্টি সাংবাদিকদের সাথে কথা বলছে। আর এই ঘটনাটি তৎকালে ব্যাপক ভাইরাল হয়েছিল। বিদেশে যেখানে সালমার ছেলে চাকরি করে সেখানকার টিভিতেও তার মাকে দেখানো হচ্ছিল, এবং সালমার ছেলে দেখে ও খুবই অবাক হয়ে যায় আর এবং চিৎকার করে বলতে থাকে, এটা আমার মা। এবং আশপাশের মানুষরা তখন সালমার ছেলেকে অনেক অ্যাপ্রিসিয়েট করে যে তোমার মা একজন সাহসী মহিলা। দৃশ্য পরিবর্তন হয়। একজন লোক সালমার সাথে দেখা করতে এসেছে। সে সালমারই পরিচিত, আর তার আরেকটা পরিচয় হচ্ছে সে হচ্ছে ফিলিস্তিনে থাকা ইসরায়েলিদের দালাল। সে সালমাকে সেখানে নানানভাবে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মীরাকে দেখানো হয় সে জানলা দিয়ে সে লেবু বাগানটি দেখছিল। সে তখন লক্ষ্য করে ওয়াচ টাওয়ারে থাকা গার্ডটি ঘুমিয়ে পড়েছে, আর সে তখন তার ড্রয়িং রুমে যায়। সে দেখতে পায় তার পার্সোনাল গার্ডটিও ঘুমিয়ে পড়েছে। আর এই সুযোগে মীরা তখন ঘর থেকে বেরিয়ে পড়ে আর সে বাগানের ভিতরে প্রবেশ করে এবং সামনের দিকে আগাতে শুরু করে। একসময় মীরা সালমার বাড়ির সামনেই পৌঁছে যায়। সে জানালা দিয়ে ভিতরে তাকায় আর সালমাকে দেখতে পায়। ফিলিস্তিনি এই মহিলাটি এই লড়াই লড়তে গিয়ে অনেক ক্লান্ত। সে হতাশার ক্ষোভে কাঁদছিল। মীরা যখন তার দরজায় কড়া নাড়তে যায় আর পেছন থেকে তাকে কেউ বাধা দেয়, আর সে তখন দেখতে পায় তার পার্সোনাল সেক্রেটারি সেখানে চলে এসেছে, আর সে তাকে কোনোভাবে এখানে আসতে অ্যালাউ করবে না। মীরা তখন বলে, আমি 2 মিনিট কথা বলে এখান থেকে চলে যাব। সেক্রেটারি তখন বলে, আপনার কোনো অনুমতিই নেই, আর আমি এটা কোনোভাবেই হতে দিতে পারি না, তাহলে আমার চাকরিটা আর থাকবে না। মীরা তখন সেখান থেকে চুপচাপ চলে যায়। এতক্ষণে সালমার বিষয়টা লক্ষ্য করে তার বাসার বাইরে নিচেও কেউ রয়েছে, কিন্তু সালমা যখন দরজা খোলে সে সেখানে কাউকেই দেখতে পারে না। মীরা এতক্ষণে চলে গিয়েছে। মীরা যখন বাসায় আসে তখন তার সিকিউরিটি জানালা সব বন্ধ করে দেয়া হয়। মীরার খুব একাকিত্ব জীবন কাটতে থাকে। সে সময় পেলেই জানালার দিয়ে সেই লেবু গাছগুলোর দিকে তাকিয়ে থাকে। সেভাবে হয়তো কিছুদিন পরে এই গাছগুলো আর দেখতে পাবে না। মীরার 2 চোখের কোণে এক অপরাধের পানি। মীরা যখন তার মেয়ের সাথে এসব শেয়ার করে, মীরার মেয়েও তখন তাকে পাগল বলে যে তাদের জন্য তোমার এত কেন মায়া। মীরা আসলে কাউকে বোঝাতে পারছে না যে ফিলিস্তিনিদের উপরে জুলুম হচ্ছে। ওই দিন রাতের বেলা সালমা ঘুমিয়েছিল। তার ঘুম ভেঙে যায় লেবুগুলো শুকনো পাতার উপরে পড়া শব্দে। পাকা লেবুগুলো ধীরে ধীরে গাছ থেকে ঝরে পড়ছে। বাইরে বনু শিয়ালের আওয়াজ। সালমার চোখে ঘুম নেই। ওই দিন সকালবেলা জিয়াদ সালমার বাসায় আসে। আজ ছিল কাঙ্ক্ষিত রায়ের দিন। জিয়াদ দরজায় কড়া নাড়তে থাকে। কিছুক্ষণ পর সালমা দরজা খুলে দেয়, কিন্তু সালমা এখনো রেডি হয়নি। জিয়াদ তখন তাকে জিজ্ঞেস করে, আপনি এখনো কেন রেডি হননি? আপনার কি ভয় লাগছে? সালমা বলে, কিছুটা। সালমা তখন জিয়াদকে জিজ্ঞেস করছে, আপনার কি ভয় লাগছে না? জিয়াদও বলে, কিছুটা, কিন্তু আমাদের সত্যর জন্য লড়তে হবে। এরপর সালমা রেডি হতে থাকে আর জিয়া তার জন্য অপেক্ষা করতে থাকে। তারা দুজন ট্যাক্সিতে করে রওনা হয়েছে ইসরায়েলের দিকে। তবে পথের মাঝে সৈন্যরা তাদের গাড়ি আটকে দেয়। সেখানে শত শত গাড়ি অপেক্ষায়। তখন সৈনিকরা জিয়াদকে জানায় আজ কারফিউ চলছে, কোনো গাড়িই আজ ইসরায়েলে প্রবেশ করবে না। জিয়াদ তখন বলে, আমার অনুমতিপত্র রয়েছে। তখন সৈন্য বলে, তোমাদের কোনো অনুমতিপত্র দিয়েও আজকে তোমরা ঢুকতে পারবে না। তখন তাদের গাড়ির পাশে সেই ইসরায়েলি দালালের গাড়ি এসে দাঁড়ায়। সে তখন সালমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সালমা তখন বলে, আজ আমাকে ইসরায়েলে যেতেই হবে। এই লোকটি তখন তাকে জানায়, আজ তো কারফিউ, কোনোভাবেই তুমি যেতে পারবে না। সালমা তখন তার চোখের দিকে তাকিয়ে থাকে আর শক্ত গলায় বলে, আমাকে আজ যে করেই হোক যেতেই হবে।
এবং পরের দৃশ্যে দেখা যায় জিয়াদ আর সালমা ইসরায়েলের সুপ্রিম কোর্ট থেকে সিঁড়ি বেয়ে নামছে। তাদেরকে দেখা মাত্রই পুরো মিডিয়া তাদেরকে ঘিরে ফেলে। তাদের কাছে নানা প্রশ্ন। জিয়াদ শুধু তাদেরকে এটাই বলে, আজকে যদি আমরা জিতে যাই তাহলে জিতে যাবে ফিলিস্তিনের মানুষরা, আমরা হেরে গেলে জিতে যাবে মানবাধিকার। আমরা এই রায় নিয়ে খুবই আশাবাদী। এরই পিছনে আমরা মীরাকে দেখতে পাই। তার সাথে শুধু তার সেক্রেটারি এসেছে, কারণ মীরারও সাক্ষী রয়েছে। সেও সুপ্রিম কোর্টের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। মীরা যখন হলরুমে প্রবেশ করে পুরো মিডিয়া তখন তাকেই ঘিরে ধরে। সালমাও তখন এসে, আর এই মহিলা দুজন আবারও মুখোমুখি। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে, আর তারা দুজনই একটি মুচকে হাসি দেয়। এরপরেই বিচার কাজ শুরু হয়ে যায়। এই মামলার রায় পড়া শুরু হয়। আদালত এই সিদ্ধান্ত নিয়েছে, এখানে যদিও ইসরায়েলের নিরাপত্তা জড়িত, তেমন এখানে মানবাধিকারও জড়িত। তাই কোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে ওই লেবু গাছের 50% গাছ কেটে ফেলতে হবে, আর বাকি গাছগুলোর উচ্চতা কমানো হবে, তা সেই গাছগুলোকে কাটানো হবে না। এটা শুনে সালমা দাঁড়িয়ে যায়, আর সে এটা বলে, আমি এই রায় মানি না। ওই গাছগুলো জীবন্ত, আমার ছোটবেলাও জীবন্ত, আমার ভালোবাসা জীবন্ত, আমার প্রতি আপনারা জুলুম করছেন। তখন তাকে বিচারক জানায় এটাই ফাইনাল সিদ্ধান্ত এবং অপরিবর্তনযোগ্য। সালমা তখন সেখানে কিছুক্ষণ চুপচাপে দাঁড়িয়ে থাকে। বাইরে তখন মীরা সহ অনেক মিডিয়া অপেক্ষা করছে রায় শোনার জন্য। ইসরায়েল পক্ষের উকিলরা হাসতে হাসতে বাইর হয়। এরপর জিয়াদ আর সালমা বের হয়। সালমা সেখানে দাঁড়ায় না। জিয়াদ মিডিয়াকে বলতে থাকে, মামলার রায়টা হলিউড মুভির মতো হ্যাপি এন্ডিং হয়নি, আমাদের প্রতি জুলুম করা হয়েছে। মীরা দূর থেকে সালমার দিকে তাকিয়ে থাকে, আর সালমাও রাগান্বিত হয়ে মীরার দিকে তাকিয়ে থাকে। আর মীরা সালমার চোখের ভিতরে দেখে সব ভাষা বুঝে ফেলে। আর এই দুজন মহিলা কোর্টের দুই দিকে দরজা দিয়ে দুজনে বের হয়ে যায়, আর কখনো তাদের সাথে দেখা হয়নি। সালমা বাড়িতে ফিরে সেই কেসের সাথে জড়িত সবকিছুতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। আর হাসেম চাচা এসে সালমাকে বলে, মা নিরাশ হয়েও না, একদিন সবকিছুর বিচার হবে। তারা দুজন জ্বলন্ত আগুনের পাশেই দাঁড়িয়ে থাকে। এদিকে মীরাকে দেখানো হয় সেই বাড়ি থেকে চিরজীবনের জন্য চলে যাচ্ছে। এই বাড়িতে আর কোনোভাবেই থাকতে চায় না। মীরা তার গাড়িতে করে চলে যায়। আর এদিকে মিনিস্টার বাসায় একাই ছিল। তার সিকিউরিটি জানলাগুলো উঠানো হয়। এখন আর সে চোখের সামনে সেই সবুজ বাগান দেখতে পায় না, আর চোখের সামনে এখন একটি বিরাট বড় দেয়াল, যে দৃশ্য সবসময় ইসরায়েলিরা দেখতে চায়। মিনিস্টার তখন ধীর পায়ে সেই দেয়ালের দিকে আগায়, আর সে উদাস মনে সেই দেয়ালের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক দেয়ালের ওপাশের দৃশ্যটা ছিল ঠিক এমন, গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। সালমা এবং রহিম চাচা মিলে যে সন্তানের মতো গাছগুলোকে বড় করেছে, গাছগুলোর ধ্বংসবশেষ এখন তাদের সামনে পড়ে রয়েছে। সেই সবুজ বাগানটি এখন ফাঁকা উদ্যানে পরিণত হয়েছে। ইসরায়েলিরা জিতে গিয়েছে। ফিলিস্তিনি সাধারণ শিশুগুলোর মতোই নিরীহ গাছগুলোকেও তারা মেরে ফেলেছে। সালমা তখন সেই দেয়ালের পাশে এসে দাঁড়ায়, আর সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর একটি দীর্ঘ শ্বাস ফেলে, আর সে তার ঘরের দিকে যেতে শুরু করে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ফিলিস্তিনিরা হতে পারে এই পৃথিবীতে কোনো আদালতে ন্যায় বিচার পাবে না, তবে সেই পৃথিবীর বাইরেও একটি সর্বশেষ আদালত রয়েছে। এই আদালতে তারা অবশ্যই জিতবে। তবে সেই আদালতে আমরা কি ওদিন ক্ষমা পাবো? তো কারণ এখনো আমরা প্রকাশে বা অপ্রকাশে ইসরায়েলি পণ্য ব্যবহার করেই যাচ্ছি। নিজের বুকে একবার হাত রেখে জিজ্ঞাসা করুন, আপনি আপনার জায়গা থেকে সাধ্যমতো আপনি প্রতিবাদ করে যাচ্ছেন তো? ন্যায় বিচারের দিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন তো ফিলিস্তিনি ভাই বোনদের সামনে? তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।